পরদিন সকাল ৮টা। জগন্নাথগঞ্জে নেমে যাবার কথা ছিল টিনার, কিন্তু নামেনি সে। মেয়েটার আত্মবিশ্বাস আর জেদ লক্ষ্য করে খুশি হয়নি রানা, বরং বিরক্তি বোধ করেছে। কোনো লাভ নেই জেনেও এইরকম বিপদের ঝুঁকি নেবার কি মানে থাকতে পারে। সিরাজগঞ্জ ফেরি থেকে ঈশ্বরদী জংশন অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছিল রানা। পাশের কম্পার্টমেন্টে গিয়ে দেখা করেনি টিনার সাথে। তারপর কুষ্টিয়া, দর্শনা। মনে মনে আশা করলো রানা, টিনার শুভ বুদ্ধির উদয় হবে, নেমে যাবে সে। কিন্তু না। তারপর যশোরে পৌঁছলো ট্রেন। নিজেকে আর ধরে রাখতে পারল না রানা। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগোলো পাশের কম্পার্টমেন্টের দিকে। দরজা খুলে ভেতরে তাকাতেই দেখল সেই আগের জায়গাতেই সুটকেস আর ব্যাগেজের দেয়ালের পেছনে বসে আছে টিনা। মাথা তুলে তাকিয়ে আছে তার দিকে। চোখাচোখি হতেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। কথা বললে লোকে দেখবে, ঝুঁকিটা নিল না রানা। ফিরে এলো নিজের কম্পার্টমেন্টে। খুলনায় পৌঁছতে আর বেশি দেরি নেই। ছোট একটা স্টেশনে থামল ট্রেন। চিন্তায় ভারী হয়ে আছে মাথা। বাইরে তাকাবার ধৈর্য হলো না ওর। কে উঠল কে নামলো কিছুই লক্ষ্য করা হলো না। 1 মিনিট পরই আবার চলতে শুরু করলো ট্রেন। চাদর মুড়ি দিয়ে জবুথবু হয়ে বসে আছে রানা। চোখ রয়েছে কম্পার্টমেন্টের মেঝেতে। খালি মেঝেতে একজোড়া ভারী বুট এসে থামল। ঝট করে মুখ তুলে তাকালো ও। দশাসই ইন্সপেক্টর ফয়েজ আহমেদ হাসল একগাল। বলল, দেখো বাপু, শান্তিপ্রিয় মানুষ আমি। গন্ডগোল করার চেষ্টা করলে আমি সেটা সহ্য করব না। যেমন বসে আছো তেমনি থাকো। চেয়ে দেখো, দরজায় পাহারা দিচ্ছে আমার সহকারী আলতাফ হোসেন। পালাবে তার উপায় রাখিনি। মুখ শুকিয়ে গেল রানার। চট করে দরজার দিকে তাকালো একবার। মিথ্যে নয়, দোরগোড়ায় পাহারা দিচ্ছে সাব ইন্সপেক্টর আলতাফ। ফয়েজ আহমেদের দিকে ফিরে শান্ত স্বাভাবিক সুরে বলল ও, হ্যালো ইন্সপেক্টর, এখানে আপনাকে দেখব বলে আশা করিনি। কিভাবে পৌঁছলেন? আমার মেসেজটা পেয়েছিলেন তো? ট্রেন তো দুনিয়া ঘুরে আসে, বলল ফয়েজ আহমেদ। হাসিটা দেখে মনে হলো খুব মজা লাগছে তার। বাসে করে আসা অনেক ভালো। হ্যাঁ, তোমার মেসেজ পেয়েছি। আর চোখের সামনের খোলা জানালাটা একবার দেখে নিল রানা। ঝড়ের বেগে ছুটছে ট্রেন। এই অবস্থায় লাফিয়ে পড়া মানে আত্মহত্যা করা। নাইমের ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা নেই, আবার বলল ইন্সপেক্টর। তোমার মেসেজ পাবার আগেই তার ব্যাপারটা জানা হয়ে গিয়েছিল আমাদের। তবু মেসেজটা পাঠিয়ে আমাদেরকে সাহায্য করেছো বলে তোমার উপর আমরা খুশি। ভালো কথা। তোমাকে সার্চ করতে চায় আলতাফ। আপত্তি করবে না, সে আমি জানি। তোমার কাছে আর্মস আছে, তাই না? ফয়েজ আহমেদ চিরকালই এইরকম, রসিয়ে কথা বলা অভ্যাস। যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে পালিয়েছে। এই রকম কয়েদিও ধরা পড়ে ফয়েজ আহমেদের কথা শুনে হেসে ফেলতে বাধ্য। আর সব পুলিশ অফিসারকে যেমন মনে হয় নিষ্ঠুর, বদমেজাজি, স্বার্থপর, ফয়েজ আহমেদকেও ঠিক তাই মনে হয়। কিন্তু রানা জানে লোকটার মনটা সাদা, বোধ বুদ্ধিও আর সব অফিসারের চেয়ে একটু কম। হ্যাঁ, বলল ও। আছে। এসো আলতাফ, প্যান্টের ডান পকেট থেকে বের করে নাও ওটা। চোখ দুটো আলতাফের পাথরের মতো কঠিন। এগিয়ে এসে রানার পকেট থেকে .25 অটোমেটিকটা বের করে নিল সে। ওটা তো একটা খেলনা, সহাস্যে বলল ফয়েজ আহমেদ। তোমার কাছে আরো বড় ধরনের ভারী কিছু আশা করেছিলাম। দুঃখ হয় এর জন্য জেল খাটতে হবে তোমাকে। জানি তোমার কাছে লাইসেন্স নেই। আপনার জানার মধ্যে ভুল আছে, পাল্টা হেসে বলল রানা। আমার ব্যাগটা খুলে ভেতরে তাকান, ভুল ভেঙে যাবে। কি? চোখ বিস্ফারিত হয়ে উঠল ইন্সপেক্টরের। তোমার কাছে লাইসেন্স আছে? সিলিংয়ের দিকে মুখ তুলে হতাশ একটা মুখভঙ্গি করল সে। খোদা, কি হবে এই দেশের? গুন্ডা পান্ডাদের কাছে যদি এসব থাকে, নিরীহ মানুষগুলো বাঁচে কিভাবে? ব্যাগটা বের করে দেখুন, ওটা জালও তো হতে পারে। পরে পরে, তার আগে দেখি আর কোনোভাবে তোমাকে 14 শিকের ভেতর ভরা যায় কিনা। এই কেসে আপনার মাথা খারাপ হয়েছে? আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আপনি আনতে পারবেন না। ধরা পড়ে সবাই অবশ্য তাই বলে।
গম্ভীর দেখালো ইন্সপেক্টরকে। তোমার কাণ্ড কারখানা দেখে আমি তাজ্জব বনে যাচ্ছি ডিউক। পুলিশের কোনো যোগ্যতাই নেই, বোধহয় এই রকম কিছু ভাবো তুমি, তাই না? কম্পার্টমেন্টে আরও কজন পুলিশ ঢুকলো। প্যাসেঞ্জারদেরকে অনুরোধ করতেই একে একে উঠে দাঁড়ালো সবাই। লাইন দিয়ে পাশের কম্পার্টমেন্টে চলে গেল তারা। কামরাটা খালি করা সব দিক থেকে ভালো, কি বলো? রানাকে জিজ্ঞেস করলো ফয়েজ আহমেদ। বলা যায় না, হঠাৎ তোমার মাথায় কোনো কুবুদ্ধি ইন করতে পারে। কাজের কথা কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে কেটে পড়ুন, বলল রানা। আমার মাথা ধরেছে, একটু ঘুমোতে চাই। ঘুমাবে? চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল ইন্সপেক্টরের। খুলনা তো সামনেই, নামতে হবে না? তোমার জন্যে ওখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। সোজা ঢাকায় যাচ্ছ তুমি। সম্মানটার কথা চিন্তা করে দেখো একবার। পুলিশের গাড়িতে করে খুলনা থেকে ঢাকায় কজনের ভাগ্যে এই রকম সুযোগ আসে? ধন্যবাদ, বলল রানা, কিন্তু ঢাকায় যাওয়ার কোনো ইচ্ছে আপাতত আমার নেই। দুঃখিত ডিউক, একগাল হেসে বলল ইন্সপেক্টর। ঢাকার ওরা তোমার সাথে কিছু আলাপ করতে চান। অর্ডার করেছেন ডিউককে নিয়ে এসো। আমরা সেই হুকুম তামিল করছি মাত্র। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে রানার দিকে বাড়িয়ে ধরল সে। নাও, ধরাও একটা ক্যান্সার স্টিক। সিগারেট নিয়ে ঠোঁটে তুলল রানা, তাতে আগুন ধরিয়ে দিল ফয়েজ আহমেদ। তাহলে তো করার কিছু নেই, বলল রানা। ভাবল ওর সাথে একই ট্রেনে টিনাও যে আছে সেটা ফয়েজ আহমেদ জানে কিনা। ভালো কথা, আপনারা কি সরাসরি ঢাকা থেকে আসছেন? আরে না, যশোরে এসে অপেক্ষা করছিলাম। স্টেশন মাস্টারের কামরা থেকে তোমার সুদর্শন চেহারাটা দেখতে পায় আমাদের একজন। তাড়াহুড়ো না করে গার্ডস ভ্যানে উঠে পড়ি আমরা। তারপর সুযোগ মতো এখানে এসেছি। তার আগে জামালপুরে আমাদের একজন ইনফর্মার তোমাকে খবরের কাগজ কিনতে দেখে। তার মেসেজ পেয়েই যশোরে চলে আসি আমরা। অনেক কথা বলল ফয়েজ আহমেদ, কিন্তু টিনার উল্লেখ পর্যন্ত করল না। মনে মনে পরম স্বস্তি বোধ করল রানা। জানতে চাইল, টিকুক বা না টিকুক, নিশ্চয়ই আমার বিরুদ্ধে অভিযোগ আনতে যাচ্ছেন? না, তোমার বিরুদ্ধে এক্ষুনি কোনো অভিযোগ নেই আমার, কিন্তু তুমি যদি কথা না শোনো, অভিযোগ না এনে কোনো উপায় থাকবে না। আমি তোমার সহযোগিতা চাই। পেলে সব ঠিক থাকবে, না পেলে তোমার 12টা কিভাবে বাজাতে হয় দেখব আমি। মোট কথা, তুমি গ্রেপ্তার হবে কি হবে না সেটা নির্ভর করছে তোমারই ওপর। সেক্ষেত্রে অভিযোগটা কি হবে? অভিযোগটা যদি বানোয়াটো হয়, চেহারায় চ্যালেঞ্জের ভাব ফুটিয়ে বলল ফয়েজ আহমেদ, সেটা যাতে টেকে তার ব্যবস্থা আমরা করতে পারবো ডিউক। কাজেই সাবধান, তোমার সহযোগিতা চাই আমরা, পেলে সব ঠিকঠাক মতো চলবে। এই অধম আপনাদের জন্য কী বা এমন করতে পারে? আকরাম খানকে হাতে চাই আমরা। পুলিশ মেরে পার পেয়ে যাবে সে, আমরা তা হতে দেব না। প্রথম কাজ আকরামকে আটকানো, তারপর আরেক দফা তোমার সাথে সিরিয়াস আলাপ করতে হতে পারে। হবেই তা বলছি না, হতে পারে। তার মানে আমার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট এভিডেন্স আপনাদের হাতে নেই, বলল রানা। তো হাসি দেখা গেল ওর মুখে। কষে কয়েকটা টান দিল ইন্সপেক্টর সিগারেটে। সিগারেট ভিজিয়ে ফেলা তার একটা বদ অভ্যাস। দু একটা টান দিলেই ভিজে যায় সেটা। ধেত্তেরি ছাই বলে সিগারেট ফেলে দিয়ে তাকালো রানার দিকে, বলল, এভিডেন্স আছে কি নেই সেটা সময় হলেই দেখতে পাবে। এখন বলো, কেমন লেগেছিল তোমার মেয়েটাকে? বোধহয় ভালো করে ভাব জমাবার সময় পাওনি, তাই না? মানে, এর মধ্যে মেয়ে এলো কোত্থেকে? দুই কম্পার্টমেন্টের মাঝখানের দরজায় আরেকজন পুলিশ এসে দাঁড়ালো। লক্ষ্য করলো রানা। দেখো ডিউক, সময় নষ্ট করলে কোনো লাভ হবে না। কঠোর হয়ে উঠল ইন্সপেক্টরের চেহারা। যা জিজ্ঞেস করছি সরাসরি উত্তর দাও। আমি শামীমা আক্তারের কথা বলছি। শামীমা আক্তার? এই নামে কোনো মেয়েকে আমি চিনি না। একটু সরে দাঁড়ান। মেয়েলি গলা শোনা গেল। সবাই তাকালো দুই কম্পার্টমেন্টের মাঝ দরজার দিকে। পুলিশ কনস্টেবল সরে গিয়ে পথ করে দিল। ভেতরে ঢুকলো টিনা। তাকে দেখেই হার্টবিট বেড়ে গেল রানার। সর্বনাশ, টিনার কি মাথা খারাপ হয়েছে? এখানে কি করতে এসেছে ও? দোরগোড়া থেকে মাত্র এক পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল টিনা, রানার দিকে নয়,
তাকিয়ে আছে ইন্সপেক্টর ফয়েজ আহমেদের দিকে। এই টিনাকে সম্পূর্ণ অচেনা লাগলো রানার। মিষ্টি হাসি ঝরছে তার সারা মুখে। বলল, মাফ করবেন, আমি কি ভেতরে ঢুকতে পারি? দুঃখিত ম্যাডাম, নরম সুরে বলল ইন্সপেক্টর। এটা একটা রিজার্ভ কম্পার্টমেন্ট, চেষ্টা করে দেখুন, পাশেরটায় সিট পেয়ে যাবেন। মুখের হাসি এতটুকু ম্লান হলো না টিনার। বলল, সিট তো ছিল, কিন্তু এখান থেকে লোকজন গিয়ে ঘাড়ে চাপতে চাইছে, তাই বেরিয়ে আসতে হলো। আপনি বোধহয় একটু বাড়িয়ে বললেন, তাই না? এটা রিজার্ভ কম্পার্টমেন্ট নয় বলেই জানি আমি। হ্যাঁ, অপ্রতিভ দেখালো ফয়েজ আহমেদকে। না, ঠিক রিজার্ভ নয়, তবে দেখতেই পাচ্ছেন আমরা পুলিশ এবং জরুরি একটা কাজে ব্যস্ত রয়েছি। আপনাকে পাশের কম্পার্টমেন্টেই একটা ব্যবস্থা করে নিতে হবে। কথা না বলে মুখে হাসি ধরে রাখলো টিনা। তারপর বলল, ও দুঃখিত, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, আপনারা পুলিশ। ইন্সপেক্টরকে ছাড়িয়ে রানার ওপর দৃষ্টি ফেলল সে। বোকার মতো তার দিকে তাকিয়ে আছে রানা। ঠিক আছে, তাহলে বরং ফিরেই যাই আমি। দুঃখিত ম্যাডাম, বলল ইন্সপেক্টর। সম্ভব হলে আপনাকে বসতে দিতে আপত্তি করতাম না। কিছু যদি মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই ইন্সপেক্টর। অবশ্যই। চেহারা দেখে মনে হলো অবাক হয়েছে ফয়েজ আহমেদ। আমার ছোট ভাই বলে কি জানেন, বলে অযথা ট্রেনের চেইন টানলেও নাকি ফাইন হয় না। কথাটা বলা হয় বটে, কিন্তু আসলে ব্লাফ। কিন্তু আমি বলেছি হুম, ফাইন হয়। কোনটা ঠিক বলুন তো? আপনিই রাইট, গম্ভীর সুরে বলল ইন্সপেক্টর। আর কিছু? না, আপনি আবার কিছু মনে করলেন না তো? রানার বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে। টিনা যা বলল তার একটাই অর্থ হতে পারে, ট্রেন থামাতে যাচ্ছে সে। সেই সুযোগটা কিভাবে কাজে লাগাবে ও, সেটা নির্ভর করছে ওরই ওপর। না না, মনে করার কি আছে। ধন্যবাদ, বলে ঘুরে দাঁড়ালো টিনা। শান্ত ভঙ্গিতে বেরিয়ে গেল কম্পার্টমেন্ট থেকে। দরজার পাশে দাঁড়ানো কনস্টেবল হাত বাড়িয়ে বন্ধ করলো কবাট। মিষ্টি একটা মেয়ে, তাই না? আপন মনেই বলল ফয়েজ আহমেদ। ব্যবহারটাও ভারী মধুর। অনেক কষ্টে অট্টহাসিটা চাপল রানা। জোর ঝাঁকি খেলো ট্রেন। সাথে সাথে বসলো রানা। চেইন টেনে দিয়েছে টিনা। ঝট করে উঠে দাঁড়ালো ও। কি হলো? যাই হোক, তোমাকে অস্থির না, তীক্ষ্ণ কণ্ঠে বলল ফয়েজ আহমেদ। রানার দেখা দেখি জানালা দিয়ে বাইরে তাকালো সে। লাইনের পাশে সবুজ ঘাস মোড়া জায়গা, তারপরে শুরু হয়েছে ঢাল। অনেক নিচে দেখা গেল জলাভূমি আর ক্ষেত। সামনেই বোধহয় একটা ব্রিজ আছে, বলল ফয়েজ আহমেদ। হয়তো মেরামতের কাজ চলছে, তাই ব্রেক করতে হয়েছে ড্রাইভারকে। মন্থর হয়ে এলো ট্রেনের গতি। এখন যদি খোলা জানালা দিয়ে লাফ দেয়, হাত পা ভাঙার কোনো ভয় নেই, আশা করলো রানা। কিন্তু একেবারে গায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর। লাফ দিয়ে জানালা গলে বেরিয়ে যেতে পারবে না ও, তার আগেই ওকে ধরে ফেলবে সে। ব্রিজের উপর উঠে এলো ট্রেন। সেই সাথে পাশের কম্পার্টমেন্ট থেকে উত্তেজিত কথাবার্তার গুঞ্জন ঢুকলো ওদের কানে। সেদিকে তেমন মনোযোগ নেই ফয়েজ আহমেদের। মুচকি হেসে রানার দিকে তাকালো সে। জানালার দিকে একটা হাত বাড়িয়ে বলল, দেখছো নদীটা কত নিচে? আর চোখে লক্ষ্য করলো রানা। সহকারী ইন্সপেক্টর আলতাফ গোলমালের কারণ আবিষ্কার করার জন্যে পাশের কম্পার্টমেন্টের দিকে পা বাড়ালো। হ্যাঁ দেখতে পাচ্ছি, বলল রানা। এই মুহূর্তে তোমাকে কিন্তু পাহারা দিচ্ছি না আমি। মুচকি হাসিটা ফয়েজ আহমেদের ঠোঁটে লেগেই থাকলো। কারণ জানি লাফ দিয়ে নদীতে পড়বে, সে সাহস তোমার কোনোদিনই হবে না। ঠিক সেই মুহূর্তে লাফ দিল রানা। হতভম্ব স্তম্ভিত ইন্সপেক্টর ইচ্ছে করলেই হাত বাড়িয়ে ধরে ফেলতে পারত রানাকে, কিন্তু সে কথা তার মনেই পড়ল না। জানালা গলে রানার শরীর বেরিয়ে যাচ্ছে দেখে মুখটা ঝুলে পড়ল তার। শুধু গলার ভেতর থেকে দুর্বোধ্য একটা আওয়াজ বেরিয়ে এলো। হঠাৎ পাঁজরে গুঁতো খেলে এই রকম বিদঘুটে আওয়াজ বেরোতে পারে। পাশের কম্পার্টমেন্টে যাবার জন্য এগোচ্ছিল আলতাফ। ঘাড় ফিরিয়ে অবিশ্বাস্য দৃশ্যটা সেও দেখতে পেল। ছুটে ফয়েজ আহমেদের পাশে চলে এলো সে।
দুজন জানালা দিয়ে মাথা বের করে সবিস্ময়ে তাকিয়ে থাকলো নিচের দিকে। অস্বাভাবিক বেশি সময় নিচ্ছে যেন রানা। ব্রিজ থেকে নদী, মাঝামাঝি দূরত্ব এখনো পেরোয়নি সে। দাঁড়িয়ে পড়ল ট্রেন। সেই সাথে পাশের কম্পার্টমেন্ট থেকে কয়েকজন লোক একসাথে চিৎকার জুড়ে দিল, ধরুন, থামান, নেমে গেল। কিন্তু দরজা খুলে ততক্ষণে ট্রেন থেকে লাফিয়ে নিচে ঘাসের উপর পড়েছে টিনা। পড়েই স্প্রিংয়ের মতো ঝট করে সিধে হয়ে গেল, ছুটল ব্রিজের দিকে। ইতোমধ্যে ট্রেন থেকে নেমে এসেছে ইন্সপেক্টর আর তার সহকারীরা। ব্রিজে দাঁড়িয়ে আছে তারা, রেলিংয়ের ওপর ঝুঁকে তাকিয়ে আছে নদীর দিকে। এইমাত্র পানির নিচে অদৃশ্য হয়ে গেছে রানা। কোথায় মাথা তোলে দেখার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে সবাই। এতই মশগুল হয়ে অপেক্ষা করছে ওরা, শোরগোলটা কানেই ঢুকল না। ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে দিয়ে কয়েক ডজন লোক টিনার ছুটে পালিয়ে যাওয়া চাক্ষুষ করছে। সবাই মিলে হইচই করছে বলে কারো কথা পরিষ্কার ধরা যাচ্ছে না। ব্রিজে উঠে এলো টিনা, দাঁড়ালো ফয়েজ আহমেদের কাছ থেকে মাত্র কয়েক হাত দূরে। রেলিংয়ের উপর উঠছে সে। এই সময় খেয়াল হলো ইন্সপেক্টরের। প্রথমে হকচকিয়ে গেল, তারপরই ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা করলো টিনাকে। কিন্তু ততক্ষণে রেলিংয়ের ওপর উঠে লাফ দিয়ে বসেছে টিনা। পানির ওপর মাথা তুলেই উপর দিকে তাকালো রানা। দেখলো ব্রিজের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে টিনা। পর মুহূর্তে লাফ দিল সে। বুলেটের মতো নেমে আসতে শুরু করলো ওর দিকে। বিস্ফারিত চোখে দেখলো পানিতে মাথা দিয়ে নিচে অদৃশ্য হয়ে গেল টিনা। ডাইভটা এমন নিখুঁত হলো যে পানি খুব সামান্যই ছলকালো। একটু পরই পানির ওপর মাথা তুলল টিনা। দ্রুত তার দিকে সাঁতরে এলো রানা। বোকা মেয়ে, ঘাড়টা যদি ভেঙে যেত। তোমারটাও তো ভাঙতে পারতো। মাথা ঝাড়া দিয়ে কান থেকে পানি বের করার চেষ্টা করলো টিনা। রানা তাকে বোকা মেয়ে বলায় ওকে সে তুমি বলে সম্বোধন করার অধিকার পেয়ে গেছে। আমাকে দোষ দিতে পারো না, আমি তোমাকে অনুসরণ করেছি মাত্র। কোথাও লাগেনি তো? উদ্বেগের সাথে জানতে চাইল রানা। আরে না, বলে রানার দিকে পানি ছুঁড়ে দিল টিনা। এসব যে একেবারেই অভ্যাস নেই তা নয়। নিরিবিলিতে থাকার সময় গাছের মগ ডাল থেকে প্রায় ঝাঁপ দিতে হতো, তা না হলে আবিদ আমাকে খেলতে নিত না। সে যাক, তোমাকে কিন্তু মানতেই হবে, ট্রেন থামাবার জন্য সময়টা একেবারে মোক্ষম বেছে নিয়েছিলাম। ভেবে দেখো, তোমার সাথে না এসে উপায় ছিল আমার? ইন্সপেক্টর সাহেব ঠিকই জানতে পারতেন আমি চেন টেনেছি। কে চায় গ্রেপ্তার হতে? এমন দোষী মেয়ে বাপের কালেও দেখিনি, বলল রানা। একের পর এক শুধু চমক দেখাচ্ছ, কিন্তু চেইন তুমি টানতে গেলে কেন? আমার সাথে থাকতে নিষেধ করিনি তোমাকে? এই যে জড়িয়ে পড়লে, এর পরিণতি কি হতে পারে জানো? হেসে উঠল টিনা। না, জানি না, তবে ওপরে থাকলে কি হতো আন্দাজ করতে পারি। দুজনেই মুখ তুলে ব্রিজের দিকে তাকালো। ট্রেনের প্রায় সব প্যাসেঞ্জারই নেমে পড়েছে। ব্রিজে দাঁড়িয়ে দেখছে ওদেরকে। ভিড়ের মধ্যেও ইন্সপেক্টর ফয়েজ আহমেদকে চিনতে অসুবিধে হলো না রানার। মাথার উপর একটা হাত তুলে নাড়ল ও। জবাবে কবজির ওপর কবজি রেখে একটা ভঙ্গি করলো ফয়েজ আহমেদ, যার অর্থ দাঁড়াও, তোমাকে হাত করা পড়াচ্ছি আমি। বেচারা, মুচকি হেসে বলল রানা। সন্দেহ নেই চুটিয়ে অভিশাপ দিচ্ছে আমাকে। এসো, খানিকটা সাঁতরে ভাটির দিকে যাই আমরা, তারপর তীরে ওঠা যাবে। ব্রিজ থেকে ডাইভ না দিয়ে নদীতে নামার কোনো উপায় আছে বলে মনে হয় না। তবুও এখানে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। দুজন পাশাপাশি সাঁতরাতে শুরু করলো ওরা। বেশ ভালো স্রোত রয়েছে। অল্প সময়ে অনেকটা দূরত্ব পেরিয়ে এলো। এক সময় ট্রেনের হুইসেল ঢুকলো কানে। দুজনেই তাকালো পেছন দিকে। ব্রিজের ওপর খেলনার মতো দেখাচ্ছে ট্রেনটাকে। আবার চলতে শুরু করেছে। ইন্সপেক্টর কি করবেন এখন? আমিও সে কথা ভাবছি, বলল রানা। হাল ছাড়ার বান্দা নয় লোকটা। খুলনায় পৌঁছে ফাঁদ পাতবে সে। কাজেই শহরের দিকে এক্ষুনি যাওয়া উচিত হবে না আমাদের। সরাসরি লঞ্চ ঘাটে পৌঁছতে পারি আমরা, বলল টিনা। পাড়ে উঠে খানিক বিশ্রাম নিয়ে চলো, তারপর একটা নৌকা নিয়ে। সেই ভালো। চাল না, তারপর মংলা হয়ে পশুর নদীর তীরে নামতে হবে, তাই না? হ্যাঁ, বলল টিনা। ৩-৪ ঘন্টার পথ, তারপর পায়ে হেঁটে যেতে হবে খানিকটা।
তোমাদের বোর্ড থাকবে তো? অবশ্যই। ক্লান্তি লাগছে? জানতে চাইলো রানা। একটু। কাপড়গুলো অসুবিধে করছে। আর কতক্ষণ পর পাড়ে উঠতে চাও? নদীর দুপাশে গভীর বনভূমি। অনেকক্ষণ ধরে দেখে নিয়ে বলল রানা। এখন ওঠা যেতে পারে, বাদিকে। গা ছেড়ে দিল ওরা। স্রোতের টানে এগিয়ে চলল পাড়ের দিকে। পাড়টা বেশ উঁচু আর খাড়া। প্রথমে নিজে উঠল রানা, তারপর হাত ধরে টেনে তুলল টিনাকে। সবুজ ঘাসের ওপর শুয়ে পড়ল টিনা। বুকটা ঘন ঘন ওঠানামা করছে। ভিজে কাপড় সেটে আছে শরীরের সাথে। সেই দিকে তাকিয়ে ধক করে উঠল রানার বুকের ভেতরটা। চোখ বুজে আছে টিনা। ব্যাপারটা টের পেল না। প্রথম দর্শনে ঘরোয়া সাধারণ মেয়ে বলে মনে হয়েছিল টিনাকে। তারপর তার হাসিতে অদ্ভুত একটা বৈশিষ্ট্য আবিষ্কার করেছিল। এই মুহূর্তে মুগ্ধ হয়ে আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করল ও। স্বাস্থ্য খুব ভালো নয় টিনার, রোগা পাতলাই বলা যায়। কিন্তু ভিজে কাপড় লেপটে থাকায় আশ্চর্য এক ফিগার মাথাচাড়া দিয়ে উঠেছে। চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। একটা ঢোক গিলল রানা। মুখ থেকে সরে আবার চোখ পড়ল বুকে। আবার একটা ঢোক গিলল রানা। দৃষ্টি নেমে এলো বুক থেকে। পাঁজরের হাড় গোনা যায় না, কিন্তু শক্ত আভাস পাওয়া যায়। নাভিটা খুদে, তারপর চিকন কোমর। তলপেটের দুপাশে হাড় দুটো উঁচু হয়ে আছে। চিত হয়ে শুয়ে আছে টিনা, তবু টের পাওয়া যায় শরীরের তুলনায় নিতম্ব বেশ চওড়া। উরু দুটো মাংসলো এবং শক্ত, পা দুটো অনেক লম্বা। হাত বাড়ালো রানা। টিনার কপাল স্পর্শ করলো ও। সাথে সাথে চোখ মেলল টিনা, কিন্তু তার চেহারায় ভয় বা রাগ কিছুই ফুটল না। টিনার কপাল থেকে ভিজে কগাছি চুল সরিয়ে দিয়ে জোর করে অপ্রতিভ একটু হাসলো রানা। খুব হাঁপিয়ে গেছো বুঝি? তোমার হাত এত গরম কেন? জানতে চাইল টিনা। নিজের হাত দুটো বুকের ওপর ভাঁজ করে রাখল সে। ইতোমধ্যে নিজেকে সামলে নিয়েছে রানা। গরম বুঝি? হয়তো রক্ত চলাচল বেড়ে গেছে হঠাৎ করে, তাই। রক্ত চলাচল বেড়ে গেছে মানে? উঠে বসলো টিনা। চুল নিংড়ে পানি ঝাড়তে শুরু করলো। ইঙ্গিতটা বুঝলো কি বুঝলো না ধরতে পারলো না রানা। আরও স্পষ্ট করে বলল, আশপাশে জনমনীষী নেই, আমরা কেউ বুড়োও নই। তার ওপর ভিজে কাপড় পরে রয়েছো তুমি, তাও আবার শুয়ে আছো। রক্তের কোন দোষ দিতে পারো? টিনার চেহারায় কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। এদিক ওদিক তাকালো সে, তারপর মুখ তুলল আকাশের দিকে। কাপড়গুলো কিভাবে শুকাই বলো তো? ছায়ায় না বসে চলো রোদে গিয়ে বসি। প্রচণ্ড এক ধাক্কা খেলো রানা। সাবধান হয়ে গেল ও। সেক্স প্রসঙ্গে কথা পর্যন্ত বলতে রাজি নয় টিনা। ওকে অপমানও করেনি, উৎসাহও দেখায়নি। ইচ্ছে করলে রাগ করতে পারত, কিংবা ব্যঙ্গ করে কিছু বলতে পারত। সেসব কিছু না করে স্রেফ অন্য প্রসঙ্গে চলে গেল। ব্যক্তিত্ব বোধ হয় একেই বলে। তার দরকার হবে না, বলল রানা। নৌকোর জন্যে কিছুটা তো হাঁটতেই হবে, তাই না? তাতেই শুকিয়ে যাবে সব। কিন্তু কাপড়গুলো গায়ে শুকালে সর্দি লাগবে যে, তাড়াতাড়ি বলল টিনা। যদি নিংড়ে নিতে পারতাম। আর কোনো মেয়ে হলে ঠাট্টা করে বলতো রানা, খুলে ফেলো সব, আমি কিছু মনে করব না। কিন্তু টিনাকে বলল, ইচ্ছে করলেই পারো। আঙুল দিয়ে একটা ঘন উঁচু ঝোপ দেখালো তাকে। ওখানে চলে যাও, কিন্তু বেশি দেরি করো না। উঠে দাঁড়ালো টিনা। কেন এত ব্যস্ততা কিসের? বললাম না, হাল ছেড়ে দেবার বান্দা নয় ফয়েজ আহমেদ। নদী পথে নজর রাখবে সে। তার আগে লঞ্চ ঘাটে পৌঁছতে চাই আমি। তা যদি পৌঁছাইও, পেছন থেকে লোকটাকে খসানো যাবে কি? উদ্বেগের সাথে জানতে চাইল টিনা। খোঁজ খবর করলেই জানতে পারবে কোন লঞ্চে কোন দিকে গেছি আমরা। ধরা পড়ার ঝুঁকিটা সব সময়ই রয়েছে, স্বীকার করল রানা। তার আগেই সমস্ত কাজ সেরে ফেলতে হবে আমাকে। সমস্ত কাজ বলতে কি বোঝাতে চাইল রানা তা আর জিজ্ঞেস করল না টিনা। ধীর পায়ে মাথা নিচু করে ঝোপের আড়ালে চলে গেল সে। এই ফাঁকে নিজের কোট আর ট্রাউজার নিংড়ে নিল রানা। টিনা, কোমরে বেল্ট বাঁধতে বাঁধতে ডাকলো ও। ট্রেনটা তুমি থামালে কেন বলো তো? ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল আমাদের, তাই না? ট্রেন থেকে নেমে ঢাকায় ফিরে যাবার কথা ছিল তোমার, গেলে না কেন? তারপর
পুলিশের সাথে শত্রুতা করে আমাকেই বা পালাবার সুযোগ করে দিতে গেলে কেন? ঝোপের আড়াল থেকে মুখ বের করে রানার দিকে তাকালো টিনা। পুলিশের মাঝখানে ভীষণ বিষণ্ণ আর ম্লান দেখাচ্ছিল তোমাকে। আমার সহ্য হলো না। ঠাট্টা নয়, একটু মেজাজ দেখালো রানা। তুমি যতদূর জানো আমি একজন খুনি। জানো আমি তোমার ভাইয়ের পেছনে লেগে আছি। আমি গ্রেপ্তার হলেই খুশি হবার কথা তোমার, অথচ ব্যাপারটা কি? স্টুডিওতে ওরা তিনজন আমার সাথে যখন খারাপ ব্যবহার করছিল, তুমি তখন ওদের হাত থেকে বাঁচিয়েছো আমাকে। তোমার তখনকার ব্যবহার ভুলে যাব, ততটা অকৃতজ্ঞ হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আসলে তোমার কাছে আমি ঋণী, সেটা কোনো মতেই ভুলতে পারছিলাম না। তাছাড়া আমার অন্তর পরিষ্কার জানে শামীমার মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। প্রথমে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে তুমি চলে গেলে ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করি আমি। বুঝতে পারি আর যাই হও, তুমি অসহায় কোনো মেয়ে মানুষকে খুন করতে পারো না। সম্পূর্ণ আলাদা, অন্য টাইপের মানুষ তুমি। তোমাকে গুন্ডা বলে মানি না আমি। বোকা, তুমি একটা বোকা মেয়ে। অস্বস্তি এবং আড়ষ্ট বোধ করলো রানা। আমার সাথে এভাবে জড়িয়ে না পড়ে নিজের চরকায় তেল দেওয়া উচিত ছিল তোমার। বুঝলাম, ধন্যবাদ জানাবার এটাই তোমার নিজস্ব ভঙ্গি, বলেই খিলখিল করে হেসে উঠল টিনা। বিকেল 4টের দিকে টের পেল রানা পেছনে ফেউ লেগেছে। ওদের লঞ্চটা ছোট কিন্তু দ্রুত গতি। দুপুর 1টা থেকে যে লঞ্চটা পিছু নিয়েছে সেটা শুধু আকারেই বড়, স্পিড তেমন সুবিধের নয়। চেষ্টার কোনো ত্রুটি করছে না সুকানি, কিন্তু মাঝখানের দূরত্ব কমাতে পারছে না সে। আগে যেমন মাইল 2 সামনে ছিল ছোট লঞ্চ, বরাবর তাই থাকলো। সুকানির ওপর কীরকম চোটপাট দেখাচ্ছে ইন্সপেক্টর ফয়েজ আহমেদ, কল্পনা করতে গিয়ে আপন মনে হাসতে লাগলো রানা। কিভাবে পিছু নিতে পারলো অনুমান করতে অসুবিধে হলো না। কোথাও কোনো ভুল করেছে ও, ব্যাপারটা তা নয়। জঙ্গল থেকে বেরিয়ে নৌকা ঘাটে যাচ্ছিল ওরা। পথে পড়ল একটা হাট। ঘোর পথে হাট এড়াতে হলে মূল্যবান 1টি ঘন্টা অপচয় হবে ভেবে হাটের ভেতর দিয়েই এলো এরা। অনেকেই লক্ষ্য করলো ওদেরকে, তার মানে ইন্সপেক্টরের জন্য একটা সূত্র রেখে যাওয়া হলো। হাটের লোকজন যারা ওদেরকে দেখলো, পুলিশ প্রশ্ন করলে ওদের অবস্থা এবং চেহারার বর্ণনা দিতে তাদের কোনো অসুবিধা হবার কথা নয়। শহুরে একটা মেয়ে, তার সাথে শার্ট প্যান্ট পরা একটা লোক, হাতে ভিজে কোট, মাথার চুল এলোমেলো, দেখেই বোঝা যায় রোদে শুকিয়েছে। অত্যন্ত ব্যস্ততার সাথে ভিড় ঠেলে এগোচ্ছিল। এর বেশি কিছু জানতে হবে না ফয়েজ আহমেদের, যা বোঝার বুঝে নেবে সে। হাট থেকে একটা চামড়ার ব্যাগ, চিরুনি, টুকটাক আরও কিছু জিনিস কিনেছিল ওরা। হাতের কোট ব্যাগে ভরে নৌকা ঘাটে পৌঁছলো। 1 ঘন্টা লাগে লঞ্চ ঘাটে পৌঁছতে। ঘাটে পৌঁছেই টের পায় ওরা, অপেক্ষারত আরোহীদের মধ্যে ওদেরকে সাংঘাতিক বেমানান লাগছে। সুন্দরবন হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত যাবে লঞ্চ। প্রায় সব যাত্রী হয় জেলে, নয়তো কাঠুরিয়া কিংবা মৌয়াল। কারো পরনে ফতুয়া, কেউ শুধু গেঞ্জি পরে আছে, বেশিরভাগই উদমগা। ঘাট থেকে লঞ্চে ওঠার সময় অনেক লোকই লক্ষ্য করলো ওদেরকে ঘিরে রীতিমতো একটা ভিড় জমে উঠল। তার মানে ওখানেও একটা সূত্র রেখে এসেছে ওরা। ইন্সপেক্টর যে পিছু নিয়েছে কথাটা টিনাকে জানালো না রানা, কিন্তু সম্ভবত ওর চেহারা দেখে কিছু একটা সন্দেহ করে থাকবে টিনা। বেশ কিছুক্ষণ থেকে মাঝে মধ্যে তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে ওর দিকে। ছোট্ট একটা কেবিন পাওয়া গেছে বটে, কিন্তু সেটার আবার দরজা নেই। বাইরে বেরিয়ে খোলা ডেকে দাঁড়াতে চেয়েছিল টিনা, কিন্তু ঠান্ডা লাগবে বলে ভয় দেখালো রানা। তাতে বোধহয় টিনার সন্দেহ আরও বাড়ল। তোমার কি হয়েছে বলো তো? 4:30-এর দিকে জানতে চাইল টিনা। অমন গুম মেরে আছো কেন? কই না, তাড়াতাড়ি বলল রানা। অস্বীকার করো না, বলল টিনা। খানিকক্ষণ চুপ করে থাকলো দুজনই। তারপর আবার বলল টিনা, ওতে যে ইন্সপেক্টর ফয়েজ আহমেদ আছেনি তা তুমি জানলে কিভাবে? মানে? ওতে মানে? লক্ষ্য করছি উকি দিয়ে বারবার পেছনের লঞ্চটার দিকে তাকাচ্ছ, বলল টিনা। বুঝলাম তোমার সন্দেহ হয়েছে, কিন্তু ইন্সপেক্টর ওতে আছেনি জানলে কিভাবে? কোনো প্যাসেঞ্জার দেখতে পাইনি, বলল রানা।
তার মানে রিজার্ভ করে নিয়েছে ফয়েজ আহমেদ। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল ও, তোমার জন্যই আসলে চিন্তা। আমার কাছ থেকে দূরে সরে থাকা উচিত ছিল তোমার, টিনা। দেখো, অবলা ভেবো না আমাকে, নিজেকে আমি রক্ষা করতে জানি। তোমার তাই মনে হচ্ছে বটে, কিন্তু পুলিশ যদি শামীমার খুনের দায় শেষ পর্যন্ত আমার ঘাড়ে চাপাতে পারে, তুমিও ফেঁসে যাবে। পুলিশের সাথে বেয়াদবি করেছো, খুনের আসামিকে পালাতে সাহায্য করেছো, শাস্তি একেবারে অল্প হবে তা ভেবো না। আগে বিপদটা আসুক তো, তখন কিভাবে কি করলে উদ্ধার পাওয়া যায় ভাবনা চিন্তা করে দেখা যাবে, বলল টিনা। মরার আগে মরতে ঘোর আপত্তি আছে আমার। আমি কিন্তু কোনো দুশ্চিন্তা করছি না। আরও কিছুক্ষণ কথা হলো না, তারপর মৃদু কণ্ঠে বলল রানা, জানো, তোমাকে কিন্তু বেশ ভালো লাগতে শুরু করেছে আমার। তাই নাকি? বাইরে থেকে দ্রুত চোখ ফিরিয়ে রানার দিকে তাকালো টিনা। কিন্তু মনে হচ্ছে সেটা তোমার জন্য আনন্দের না হয়ে বরং দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ তাই, কারণ জানি আমার আর তোমার টাইপ এক নয়, সম্পূর্ণ আলাদা জগতের মানুষ আমরা। যতক্ষণ আমার সাথে আছো তুমি, বুঝে শুনে পা ফেলতে হবে আমাকে। কিছু বলল না টিনা, কিন্তু একটু অবাক হয়ে খানিকটা ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো রানার দিকে। তারপর আবার বলল রানা, ডিউকের জীবনে ভালো মন্দ অনেক মেয়ে এসেছে, কিন্তু তারা কেউ আমাকে ইন্টারেস্টেড করে তুলতে পারেনি। তুমি পারছো, সেখানেই আমার ভয়, টিনা। আবারও কিছু না বলে রানার দিকে তাকিয়ে থাকলো টিনা। তারপর রানাই আবার কথা বলল, তোমার ব্যাপারটা কি জানতে পারি? কাউকে কথা দিয়ে রেখেছো, মানে এঙ্গেজড? হ্যাঁ, ধরে নিতে পারো, বলে হাসলো টিনা। নেভিতে আছে ও, 6 মাসে একবার দেখা হয়। তাহলে ঠিক আছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো রানা। সিরিয়াস কিছু তা নয়, পরস্পরকে ভালো লাগে আমাদের, এই পর্যন্ত। টিনার বলার ভঙ্গিতে অজুহাতের সুর বাজলো। ব্যাপারটাকে এখন থেকে বরং সিরিয়াসলি নাও, বলল রানা। অনেক উটকো ঝামেলা থেকে রেহাই পাবে। মানে? হেয়ালি করছো কেন, পরিষ্কার করে বলো। অস্বীকার করতে পারবে যে তোমারও ভালো লাগতে শুরু করেছে আমাকে? এই ভালো লাগা লাগে শেষ পর্যন্ত সাংঘাতিক জটিলতার সৃষ্টি করে। আমার জন্য ব্যাপারটা এরই মধ্যে গোলমেলে হয়ে উঠেছে, তোমার জন্যেও এটা একটা সমস্যা হয়ে দেখা দেবে। গোলমেলে? হ্যাঁ, যাকে ভালো লাগে তার ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ক্ষতি করার দরকার হবে তোমার, তাই বা ভাবছো কেন? অবাক হয়ে জানতে চাইল টিনা। তোমার ভাইয়ের পেছনে লেগে আছি আমি, তাই না? অসহিষ্ণু কণ্ঠে বলল রানা। তাকে আমি পুলিশের হাতে তুলে দিতে চাই, কিন্তু এখন আমার মনে দ্বিধা এসে গেছে। আবিদকে পুলিশের হাতে তুলে দেবার কোনো দরকার হবে না, শান্ত স্বরে বলল টিনা। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। মানে? আবিদ শামীমাকে বা আর কাউকে খুন করেনি। ফিরোজ চৌধুরীর সাথে বেইমানিও করতে পারে না সে, তাকে আমি চিনি। অনেকটা তোমারই মতো সে, এ ধরনের কাজ তার দ্বারা হবার নয়। কিন্তু শোনো, বলল রানা, কেউ না কেউ ফিরোজ চৌধুরীর সাথে বেইমানি করেছে, কেউ না কেউ জাফর আর মনসুরকে খুন করেছে। তোমার ভাই যদি না হয় তাহলে কে সে? কে তা আমি জানি না, বা জানার ভানও করতে চাই না, কিন্তু আমি জানি আবিদ করেনি। এই উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারছে না, দুঃখিত, কিন্তু এই ব্যাখ্যা টিকবে না। আবিদ বেঁচে আছে এ কথাও আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে চাই, কিন্তু সম্ভব নয়। তুমি যখন প্রথম কথাটা শোনালে প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম, কিন্তু পরে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমি। বেঁচে থাকলে আমার সাথে যোগাযোগ রাখতো আবিদ। আবিদ শুধু আমার ভাই ছিল না, সে আমার বন্ধু ছিল, ছিল একমাত্র আপনজন। বিশ্বাস করবে, খবর পাবার আগেই তার মৃত্যু হয়েছে জানতে পারি আমি। গভীর এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার, অন্তরের অন্তঃস্থল থেকে বুঝতে পারি আবিদ মারা গেছে। এর প্রায় 1 মাস পরে আমেরিকা থেকে খবর আসে, কিন্তু সেটা আমার জন্য কোনো আঘাত হয়ে দেখা দেয়নি। আমি তো জানতামই। টিনার হাতে মৃদু চাপড় দিল রানা। এসব কথা থাক, বরং তোমার সেই নাবিকের কথা শোনা যাক। কেমন দেখতে সে, গোঁফ রাখে? অসহায়ভাবে মাথা ঝাঁকালো টিনা।